সালের একটা বিরাট যুদ্ধ হয়েছে, যেখানে এত মানুষের অংশগ্রহণ, এত আত্মত্যাগ, এত লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়ে একটা রাষ্ট্র পত্তন করেছে, পুরো অভিজ্ঞতাকে অস্বীকার করা হচ্ছে। 70 সালের নির্বাচনে সবাই অংশ নেননি, ওটা একটা কৌশলের প্রশ্ন ছিল। 71 সালের যুদ্ধ ছিল একটা অস্তিত্বের সংগ্রাম, নতুন অস্তিত্বের ঘোষণা। কাজেই সেই দিক থেকে এই একটা জাতীয় যে অভিজ্ঞতার বদল, সেই বদলকে ধারণ করতে হলে নতুন নির্বাচন লাগবে, এটা তখন দাবি ছিল। কিন্তু 72 সালের সংবিধানের এই গণপরিষদের এই ক্রিটিক সত্ত্বেও কিন্তু ওইটাই প্রতিষ্ঠিত হয়েছে। এমনকি শক্তি ভারসাম্যের কারণে এই যে স্বরগুলো উঠেছিল, সেটা কেবলমাত্র ইতিহাসের ফুটনোট হয়ে গেল, খুব বড় আকারে সামনে আসেনি। হ্যাঁ, অনেক কয়েকজনকে আমরা নিশ্চিত করতে পারি, আমি এখানে নাম নিচ্ছি না, আপনারা অনেকেই জানেন, যারা এই ক্রিটিকগুলো জারি রেখেছিলেন এবং আমাদের সমাজে এই চিন্তাকে পরবর্তী প্রজন্ম পর্যন্ত তার যে যাতে রিলে রেসের মতো ব্যাটনটা হাতে নিতে পারে সেই জায়গায় এটা আজকে পর্যন্ত নাহিদদের প্রজন্ম পর্যন্ত এসছে, যে কারণে আজকে আমরা নতুন শক্তি ভারসাম্যে এসে দাঁড়িয়েছি। আমরা ওই সমালোচনা করতে পারছি যে আমাদের ফাউন্ডেশনের মধ্যে অনেক গলদ আছে, কিন্তু এটাও ঠিক, একটা রাষ্ট্র পত্তন হয়েছে, একটা ফাউন্ডেশন হয়েছে, তার মধ্যে যতই গলদ থাকুক আপনাকে গলদ দূর করার প্রক্রিয়াতে যেতে হয়। কোনো কিছু স্বয়ংভূ না, স্বয়ংভূ না বলেই অতীতের সাথে আমাদের একটা ক্রিটিক্যাল এনগেজমেন্টের মধ্যে দিয়ে আমরা সামনে যাই। অতীতকে ছিঁড়ে ফেলা যায় না, নাই করে দেওয়া যায় না। সেই জায়গাটা আপনারা সকলেই জানেন এবং আমরা সেই অভিজ্ঞতার মধ্যেই এখন আছি। অনুপ্রেরণার দিক যে এই প্রশ্নগুলো এসছে বাংলাদেশের জাতীয় প্রশ্ন হিসেবে, এবং এখনকার শক্তি ভারসাম্যে আমরা সবাই এটা আলোচনা করছি, সিরিয়াসলি আলোচনা করছি। ক্রিটিকটা এটাই যে আমরা আলোচনা সবসময় তুলতে পারিনি, একেবারেই পারিনি। মানে মনে পড়ে আমার 2000 এটা হচ্ছে 6 সালের আগে, সম্ভবত 4-5-এর দিকে আওয়ামী লীগ এবং তার কোয়ালিশন 23 দফা কর্মসূচি দিয়েছিল জোট সরকারের, বিএনপির জোট সরকারের বিরুদ্ধে তাদের যে আন্দোলন এবং জোটের। সেই 23 দফা কতগুলো অর্থনৈতিক কর্মসূচি, সংস্কার কর্মসূচি ইত্যাদি সামাজিক কর্মসূচি ছিল। রাজনৈতিক দিক থেকে তেমন কিছুই ছিল না, কাঠামোগত কোনো সংস্কারের প্রসঙ্গ ছিল না, কিন্তু সেই 23 দফা অনেক আলোচিত হয়েছিল, ব্যাপকভাবে আলোচিত হয়েছিল। তো আমাদের এই পক্ষপাতমূলক মানে যে রাজনৈতিক বিভাজন থাকে, সিভিল সমাজ, সমস্ত সংবাদ মাধ্যম, আমাদের বুদ্ধিবৃত্তিক চর্চা, এইটাও অনেকভাবে বিভাজিত ছিল। এই সবগুলো জিনিস অতিক্রম করার একটা ধাক্কা জুলাই আমাদেরকে দিয়েছে, যে রক্তের উপর দাঁড়িয়ে এই ধাক্কা তৈরি হয়েছে, সেটাকে আমরা সালাম জানাই। কারণ বাংলাদেশ ওই জায়গা থেকে সত্যি নতুন যাত্রা করতে পারবে যদি আমরা ওই উপলব্ধির জায়গাগুলোকে আমাদের মধ্যে এবং পরবর্তী প্রজন্মের মধ্যে যথার্থভাবে সঞ্চার করতে পারি। আমি সরাসরি আমার দুটো পয়েন্টে আলোচনা করতে চেয়েছি, সেইটাতে আসি। বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি যে কথা তুলেছেন পথরেখা বিষয়ে, আমি পথরেখা বিষয়ে প্রথমে আসছি। পথরেখা গুরুত্বপূর্ণ, মানে এটা খুব বড় আকারের দ্বিমত না অধ্যাপক আল রিয়াজের সাথে। ডেফিনেটলি আমাদের যে সমস্ত সংস্কার প্রশ্নগুলোতে আমরা একমত, সেগুলো নির্ধারণ করা জরুরি, পথরেখাও জরুরি। সেইটা নিয়ে রাজনীতি চলছে এবং রাজনৈতিক মাঠে কিন্তু পথরেখাটাই সামনে আসে। তো উনি বলেছেন অ্যামেন্ডমেন্ট করেই সংসদ তো এই জিনিস নিতে পারে। প্রথমত, যে কাজটা আমরা এখন করছি সেটা একটা মৌলিক সংস্কারের প্রশ্ন, এটা সংবিধানের অ্যামেন্ডমেন্ট না। তবে একই সাথে আবার বলা দরকার যেটা সংবিধান নতুন করে লেখাও না, এমনকি রিরাইটিংও না, বিদ্যমান সংবিধানের মৌলিক সংস্কার। কি কাজ করছে এটা সুস্পষ্ট হওয়া দরকার। সুতরাং নতুন করে সংবিধান লেখা, এমনকি রিরাইটিং, সেটার যে অথরিটি, মৌলিক সংস্কারের অথরিটি আর অ্যামেন্ডমেন্টের অথরিটি, এগুলোর মধ্যে পার্থক্য আছে। আমরা যখন গণপরিষদ বলি তখন আমরা একটা নতুন করে সংবিধান লেখার এখতিয়ার দেই একটা সংসদকে, কিন্তু নতুন করে সংবিধান লেখার কোনো কনসেনসাস এখন পর্যন্ত তৈরি হয়নি। এটা নিয়ে রাজনৈতিক দলের দাবি থাকতে পারে, আমাদের দলেরও দাবি আছে, আমাদের
আমরা প্রতিষ্ঠাকাল থেকে গণপরিষদের দাবি করে এসেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো কনসেনসাস না। কনসেনসাস হচ্ছে সংস্কারের প্রশ্নে, মৌলিক সংস্কারের প্রশ্নে, যেটা নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন কাজ করছে। কাজেই এইটার জায়গাটা নির্দিষ্ট করা দরকার। আমরা যদি এটাকে সংশোধনী অর্থে দেখি তাহলে আমরা অনেক ন্যারো করব। বিদ্যমান সংবিধানের সাথে ওই সংশোধনী সাযুজ্যপূর্ণ নয় কতটা, সেটা পরীক্ষা করার ভারটা আদালতের হাতে থেকে যাবে। কিন্তু সংবিধানকে আমরা যে জায়গায় মৌলিকভাবে নিতে যাচ্ছি সেটা সংশোধনীর অনেক ঊর্ধ্বে, এবং সেই কারণে এটা জনগণের অভিপ্রায় কিংবা ইচ্ছার প্রকাশ হিসেবে হওয়া দরকার। সংবিধান মাত্রই অভিপ্রায় প্রকাশ, সেটাই আছে। কাজেই সেই দিক থেকে জনগণের ম্যান্ডেট ছাড়া একটা সংবিধানের ফান্ডামেন্টাল সংস্কার করা সম্ভব নয়। নতুন সংবিধান তো প্রশ্নই আসে না। নতুন সংবিধান লিখতে গেলে তো অবশ্যই জনগণের ম্যান্ডেট নিতেই হবে, এমনকি ফান্ডামেন্টাল সংস্কার করতে গেলে ম্যান্ডেট নিতে হবে। সে কারণে আমরা আমাদের দিক থেকে প্রস্তাব করেছিলাম, এবং এটা কিন্তু 5ই আগস্টের পরে নয়। আমরা যখন এই পুরো পলিটিক্যাল প্রসেসে আমাদের 7 দফা এবং 14 দফা, তারপরে আমরা যখন বিএনপি 27 দফা দিল, তারপর আমরা 31 দফায় পৌঁছালাম, এবং তখন আমরা এই দফাগুলো শেষ পর্যন্ত কিভাবে অর্জিত হবে সেটার প্রসঙ্গটা আসলো। সেই দিক থেকে আমরা প্রস্তাব করেছিলাম সংবিধান সংস্কার পরিষদের নির্বাচনের দাবি, এবং এটাও অনেকটা কিছুটা নতুন। কেননা আমরা দেখে এসেছি আইদার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আছে আর না অ্যাসেম্বলি আছে, কিন্তু কনস্টিটিউশন রিফর্ম অ্যাসেম্বলি আবার উদাহরণ হিসেবে নাই। ডক্টর আলী রিয়াজের প্রতিধ্বনি করে আমি বলবো যে অনেক দেশে অনেক কিছু নাই, কিন্তু আমাদের দেশের বাস্তব প্রয়োজন অনুযায়ী আমাদের এই কনস্টিটিউশন রিফর্ম অ্যাসেম্বলির দিকে যাওয়া দরকার, কেননা ওইটাই হচ্ছে এখন পর্যন্ত কনসেনসাস। কনস্টিটিউশন রিফর্ম অ্যাসেম্বলির গুরুত্ব এই জায়গায় যে এইখানে আমরা জনগণের সেই ম্যান্ডেটটা পাচ্ছি মৌলিক সংস্কার করার জন্য, যেখানে ওই সংস্কারকৃত সংবিধানকে আদালত আর চ্যালেঞ্জ করতে পারবে না, বরং আদালত তাকে সুরক্ষা দিবে, যেমনটা একটা গণপরিষদের লিখিত সংবিধানকে আদালত সুরক্ষা দেয়। ফলে ওই সুরক্ষার প্রশ্নটা খুব জরুরি। এটা যাতে 18th অ্যামেন্ডমেন্টের মতো আবার বাতিল না হয়ে যায়। 13th অ্যামেন্ডমেন্ট হয়েছিল, আদালত বাতিল করে দিয়েছে। 15th অ্যামেন্ডমেন্ট এসেছে, 15th অ্যামেন্ডমেন্ট এখন বাতিল হয়ে গেছে। আমরা একটা পার্লামেন্ট করলাম, তারপর সবই গ্রহণ হতে হলো, কিন্তু এটা একটা 18th অ্যামেন্ডমেন্ট আকারে গৃহীত হলো। দেন কোনো এক আদালত এসে বলল যে এইটা সংবিধানের সাথে সাযুজ্যপূর্ণ নয়, অতএব এটা বাতিল। জুলাই ঘোষণা এবং এই যে আমাদের পুরো সংবিধানের মৌলিক সংস্কার, এইটা জনগণের সম্মতি এবং অনুমোদনের ভিত্তিতে তার গঠিত একটা কনস্টিটিউশন রিফর্ম অ্যাসেম্বলি এইটাকে প্রণয়ন করবে। এইখানে আমরা কনসেনসাসে আসতে পারি, কেবলমাত্র এই পক্ষেরও নয়, সমস্ত জনগণের। নতুন সংবিধান লেখার নিয়ে অনেক এংজাইটি আছে, আমি এই প্রসঙ্গে এখন যাচ্ছি না, সেটা আরেকটা আলোচনার বিষয়। 2 নম্বর বিষয়ে আসি, শেষ করবো এটা বলি। এখানে অনেকগুলো প্রস্তাবের জায়গা আমরা এসেছি। ফান্ডামেন্টাল জায়গাটা আমরা মনে করি, আপনাকে এখানে একটু গল্প বলি। 2016-17 সালের দিকে আমরা যখন বাম গণতান্ত্রিক জোট, তখন আমরা কাজ করতাম, গঠন করেছিলাম, তখন আমরা 5টা পয়েন্ট সামনে এনেছিলাম। একটা তো কেয়ারটেকার গভর্নমেন্টকে ঠিকঠাক করা, সেটা তো ছিলই। বিচার ব্যবস্থা পৃথকীকরণ, সেপারেশন, সেটাও আসলে দীর্ঘদিনের দাবি। সাথে 3টা নতুন জিনিস যুক্ত করা হয়েছিল শর্ত হিসাবে, যদি গড়ে তুলি কনস্টিটিউশন এই রিফর্মে রাজি কিনা। আর্টিকেল 70, কনস্টিটিউশনাল পোস্টগুলোতে কনস্টিটিউশনাল কমিশনের মাধ্যমে নিয়োগ, এটা সরকারের হাতে থাকতে পারবে না কেবলমাত্র। আর একটা হচ্ছে প্রপোর্শনাল ইলেকশন।